এক গ্রামে বাস করত এক সুন্দর তরুণ রাখাল। তার নাম ছিল রামু। রামু খুবই পরিশ্রমী এবং সৎ ছিল। ছোটবেলা থেকেই সে গ্রামের প্রতিটি গরু, ছাগল এবং অন্যান্য পশু পাখির দেখাশোনা করত। তার বাবা মা অনেক দিন আগে মারা গিয়েছিল, তাই রামু নিজেই নিজের জীবন সংগ্রাম করে চলছিল। রামু, ও রামু, বাবা আমার গরুটা কোথাও খুঁজে পাচ্ছি না। সন্ধে হয়ে গেছে, এখন আমি কোথায় খুঁজছি ওটাকে বলতো? তুই তো মাঠে অনেক গরু সরিয়ে বেরিয়ে থাকিস, তবে তুই কি দেখেছিস আমার গরুটা কোথায় আছে? না তো কাকা, দাঁড়াও, তুমি চিন্তা করো না, আমি তোমার গরুটা খুঁজে নিয়ে আসছি। যা বাবা যা, তুই গেলে ওটাকে নিশ্চয় খুঁজে পাবি। এরপর রামু সেই লোকটির গরু খুঁজতে যায়। অনেকক্ষণ খোঁজাখুঁজির পর গরুটাকে জঙ্গলের মধ্যে পাওয়া যায়, আর তারপর রামু সেটাকে নিয়ে তার মালিকের কাছে পৌঁছে দেয়। এই তো তুই পেয়েছিস গরুটাকে, আর আমি কোথাও খুঁজে পাচ্ছিলাম না। তা তুই কোথায় পেলি এটাকে? কোথায় আবার, পথ হারিয়ে জঙ্গলের দিকে চলে গেছিল, সেখান থেকেই ধরে আনলাম। ও আশা, যাক বাবা, তোকে কি বলে যে ধন্যবাদ দেব। আমায় ধন্যবাদ দিতে হবে কেন কাকা? আমি তোমাদের নিজেদের ছেলে না? এভাবেই রামু বিনা স্বার্থে সকলের সাহায্য করে, আর তাই পুরো গায়ের মানুষ তাকে ভালোবাসে। অন্যদিকে গ্রামে এক বড় ধনী পরিবার ছিল। তারা ছিল সম্পদের দিক থেকে খুবই শক্তিশালী। সেই পরিবারের একমাত্র মেয়ে রাজলক্ষ্মী। সে ছিল অত্যন্ত সুন্দরী এবং বুদ্ধিমান, কিন্তু রাজলক্ষ্মীর জীবন ছিল একঘেয়ে। তার জীবন চিরকাল বড় বাড়ির ভেতরে কাটাতে কাটাতে একঘেয়ে হয়ে উঠেছিল। তার জীবনের একমাত্র আকাঙ্ক্ষা ছিল প্রকৃতির সান্নিধ্য এবং হৃদয় দিয়ে ভালোবাসা পাওয়া। একদিন রাজলক্ষ্মী তার জানালা দিয়ে দেখতে পায় মাঠে একটা ছেলে গরু চড়াচ্ছে। এই তো অন্যরকম জীবন, তার চোখে কি আনন্দের আলো রয়েছে, যা আমার এই বন্দি ঘরের মধ্যে নেই। আমার কি কোনো সাধারণ জীবন যাপন করার সুযোগ নেই? আমি শুধু একঘেয়ে জীবন যাপন করেই যাব সারাটা জীবন। না না না, আমিও ওই দূরে রাখাল ছেলেটির মতো প্রকৃতির সান্নিধ্য পেতে চাই। তাই আমি আজ লুকিয়ে হলেও বাড়ির বাইরে যাব। এরপর সেই ধনী বাড়ির মেয়েটি লুকিয়ে লুকিয়ে বাইরে যায়, আর মাঠে রামু গরু চড়াচ্ছিল সেখানে গিয়ে সে উপস্থিত হয়। এই যে ছেলে, তোমার নাম কি গো? আমার নাম রামু। কেন, তুমি কি আমায় কিছু বলতে চাও? তা তোমার নাম কি? তোমায় তো এই গ্রামে আমি কখনো দেখিনি। আমি তো এই গ্রামের ছেলে, এই গ্রামেই সবাই তো আমায় রাখাল রামু নামেই চেনে। আর তুমি চেনো না? আমার নাম রাজলক্ষ্মী। আমি ওই বড় সিংহ পরিবারের একমাত্র মেয়ে। আমার জীবনটা ওই সিংহ বাড়ির উঁচু উঁচু দেয়ালের মধ্যেই কেটে গিয়েছে। তাই না বাইরের কেউ আমাকে চেনে, আর না আমি বাইরের কাউকে চিনি গো। ওরে বাবা রে, আপনি ওই সিংহ পরিবারের মেয়ে, আর আমি না জেনে বুঝে আপনার সাথে এভাবে কথা বলেছি। আমায় আপনি ক্ষমা করবেন, আমি আর কখনো এমনটা করব না। এখনই আমি এখান থেকে চলে যাচ্ছি। দয়া করে কাউকে বলবেন না যে আপনার সাথে আমি কথা বলেছি। একে কি কি করছো কি তুমি? ভাবে হঠাৎ করে পরিবর্তন হয়ে গেলে কি করে? এই তো বেশ ভালোই কথা বলছিলে তুমি তুমি করে, আর আমি যেই না বলেছি আমি সিংহ পরিবারের মেয়ে, অমনি তুমি আমাকে আপনি আজ্ঞে করছো আর এখান থেকে চলে যেতে চাইছো। কিন্তু কেন? সিংহবাড়ির কর্তামশাই যদি জানতে পারে তার মেয়ের সাথে আমি কথা বলেছি, হয়তো আমায় আর আস্ত রাখবেন না। তাদের পরিবারের সম্মান আছে কিনা, তাই বলছি আমায় এখান থেকে আপনি যেতে দিন, আর আপনি নিজেও বাড়ি ফিরে যান। এ কথা বলেই রামু সেখান থেকে চলে যায়। আমায় কি কেউ ভালোবাসবে না? সারাটা জীবন বাবা মা আমায় ওই চার দেয়ালের মাঝে বন্দি করে রেখে দেবে। না কেউ আমাকে ভালোবাসার সুযোগ পায়, আর না আমি কাউকে ভালোবাসার সুযোগ পাই। আজ আমার বাড়ির বাইরে এসে মনে যে আনন্দ লাগছে, তা বাবা মা হাজার পয়সা দিয়েও তো দিতে পারবে না।
তাই আমি এবার এবার থেকে লুকিয়ে লুকিয়ে হলেও এইভাবে বাড়ির বাইরে বেরোবো। এরপর রাজলক্ষ্মী তার বাড়িতে ফিরে যায়। তার বাবা মা তাকে লুকিয়ে বাড়িতে ঢুকতে দেখে নেয়। দাঁড়াও মা রাজলক্ষ্মী, তুমি যে লুকিয়ে লুকিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলে সে কথা আমরা জানতে পেরে গেছি। তাই জানতে যখন পেরেই গেছো, তবে শোনো, এখন থেকে তোমরা আর আমাকে এই বন্দি চার দেয়ালের মাঝে আটকে রাখতে পারবে না। রোজ বাড়ির বাইরে যাব। আচ্ছা তাই? ভেবেছিলাম তোমার ঘরের মধ্যে আটকে রেখে পড়াশোনা করিয়ে অনেক বড় মাপের মানুষ বানাবো, কিন্তু তা তুমি হতে দেবে না। তাই খুব শীঘ্রই তোমার বিয়ে ঠিক করে তোমাকে আমি বিয়ে দিয়ে দেব। তারপর বরের সঙ্গে যত ইচ্ছে বাইরে ঘুরে বেরিও। কিছুদিন পর একদিন রাতে রামু গরু চড়ানো শেষে মাঠে বসে বাঁশি বাজাতে শুরু করে, আর সেই সুর ভেসে যায় রাজলক্ষ্মীর কান অব্দি। আর তাই রাজলক্ষ্মী সেদিন সেই গভীর রাতে একা একা মাঠে চলে যায়। সেখানে সে দ্বিতীয়বারের মতো রামুর সাথে দেখা করে। তাদের তখনকার সাক্ষাতেই দুজনেই একে অপরের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। বাহ, তোমার বাঁশির সুর কি সুন্দর! এ কি, আপনি আবার এখানে এসেছেন যে? আপনি তো দেখছি আমাকে আপনার বাবার হাতে মার না খাইয়ে ছাড়বেন না। হয় আপনি এক্ষুনি এখান থেকে চলে যান, না হলে আমি এখান থেকে চলে যাব। দাঁড়াও, তুমি এভাবে চলে যেও না। আগে আমার কথাগুলো শোনো, তারপর যদি তোমার মনে হয় তখন না হয় তুমি চলে যেও। এরপর রাজলক্ষ্মী তার বন্দি জীবনের ব্যাপারে সবকিছু রামুকে খুলে বলে। যাও, এরপরও যদি আমার মনে কষ্ট দিতে চাও তবে তুমি এখান থেকে চলে যাও। আহারে, আমার জীবনটাও তো অনেক কষ্টের, কিন্তু তার কোনো কিছুই আমি অনুভব করি না। শুধুমাত্র প্রকৃতির মাঝে নিজের মনকে মাতিয়ে রেখেছি বলে। আরে মেয়েটির সব ধাক্কাতেও যেন নিঃস্ব বাবা মা সারা জীবন ওকে বন্দি জীবন দিয়েছে। না না, ওকে এভাবে কষ্ট দেওয়াটা আমার ঠিক হবে না। হ্যাঁ ঠিক আছে, আজ থেকে আমি তোমার বন্ধু হলাম। তোমায় পুরো গা ঘুরিয়ে দেখানোর দায়িত্ব নিলাম। দেখবে তোমার মন আমি ভালো করে দেবই দেব। এরপর রাজলক্ষ্মী আর রামু খুব ভালো বন্ধু হয়ে ওঠে। তাদের সম্পর্ক ধীরে ধীরে আরো গভীর হতে থাকে। যে রাজলক্ষ্মী এতদিন বিলাসিতার অঢেল সম্পদের মধ্যে বেঁচে ছিল, এখন সে নতুন এক জগতের সাথে পরিচিত হতে শুরু করে। সে জানতো যে রামুর মতো একজন সাধারণ সৎ ও পরিশ্রমী ছেলেকে জীবনসঙ্গী হিসেবে পেলে তার জীবন পরিপূর্ণতা পাবে। তাই সে নিজেই একদিন রামুকে তার ভালোবাসার প্রস্তাব দেয়। না না রাজলক্ষ্মী, এ হয় না। আমি একজন সামান্য রাখাল, আর তুমি হলে এই গায়ের সবচেয়ে ধনী সিংহ পরিবারের মেয়ে। যেখানে তোমার সাথে আমার কথা বলাই সাজে না, সেখানে তুমি আমাকে ভালোবাসার প্রস্তাব দিচ্ছ। ঠিক এই ভয়টাই পেয়েছিলাম বলেই সেদিন তোমার সাথে আমি কথা বলতে চাইনি। তুমি যদি দ্বিতীয়বার এই হেন প্রস্তাব আমার কাছে রাখো, তবে আমি তোমার সাথে আর কোনোদিনও দেখা করব না। কেন? এতে তুমি অন্যায় কি দেখলে রামু? আমি সত্যি তোমার মন থেকে ভালোবেসেছি, আর তুমি বললে আমি আমার পিতা মাতার সাথে সম্পর্ক ছিন্ন করে হলেও তোমার কাছে চলে আসবো। রামু, ছি 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 রাজলক্ষ্মী, তোমার কাছ থেকে আমি এহেন কথা আশা করিনি। তুমি পিতামাতার ভালোবাসা সম্পর্কে জানো না, জানো না বলেই এমনটা বলছো। আমি বুঝি পিতামাতা কি জিনিস, কারণ আমার পিতামাতাকে আমি অনেক ছোট বয়সে হারিয়েছি, আর তুমি তাদের সান্নিধ্য পেয়েও তাদেরকে ছেড়ে আসার কথা বলছো। রামু রাজলক্ষ্মীকে একা রেখেই সেখান থেকে চলে যায়। তারপর কেটে যায় বেশ অনেকগুলো দিন। রামু রাজলক্ষ্মীর সাথে আর দেখা করে না। এদিকে রাজলক্ষ্মীর বাবা তার বিয়েও ঠিক করে ফেলে। রাজলক্ষ্মী ঘরের মধ্যে একা একা ভীষণ কাঁদতে থাকে, তবুও তার কিছুই করার থাকে না। আর তাদের বিয়ের সেই দিন চলে আসে। পনিবেশে রাজলক্ষ্মী মনে মনে রামুর জন্যই অপেক্ষা করতে থাকে। আমার বিশ্বাস রামু, তুমি আমার বিয়ের কথা শুনলে ঠিক আমার কাছে ছুটে আসবে আর আমাকে এখান থেকে নিয়ে চলে যাবে। তখনই রাজলক্ষ্মীর ঘরের পেছনের দরজা দিয়ে রামু সেখানে চলে আসে। রাজলক্ষ্মী, তুমি এসেছো রামু? আমি জানতাম তুমি অবশ্যই আসবে। হ্যাঁ আমি এসেছি। আমিও যে তোমার মায়ায় পড়ে গিয়েছি তাই আসতে বাধ্য হয়েছি। তাই বলছি, তুমি শুধু একটি কথা বলো, এই বিয়েতে কি তোমার মত আছে নাকি? এই বিয়েতে আমার মত থাকলে কি এভাবে কোণে বেশি আমায় কাঁদতে দেখতে বলো?
তবে আর দেরি নয়, এক্ষুনি উঠে এসো আমার সাথে। কোথায় নিয়ে যাবে তুমি আমাকে? তোমার সেসব দিয়ে ভাবতে হবে না, তুমি শুধু আমার হাত দুটো ভরসা করে ধরো, তারপর তোমার সারা জীবনের সুখ দুঃখের দায়িত্ব আমার। এরপর ধনী পরিবারের একমাত্র মেয়ে রাজলক্ষ্মী রাখাল রামুর সাথে বিয়ের দিনই পালিয়ে যায়। তারপর রামু তাকে নিয়ে সে গ্রাম ছেড়ে অনেক দূর অজান্তে পাড়ি জমায়। এই গ্রামে আর কখনো রাজলক্ষ্মী আর রামুকে দেখা যায়নি। বিয়ে করে তারা একসাথে গরু চড়াতে শুরু করে। এভাবেই তাদের জীবন চলতে থাকে। তুমি আমায় ক্ষমা করো রাজলক্ষ্মী, তোমার ধনীর জীবন থেকে এমন রাখালি জীবনে দেওয়ার জন্য। এসব তুমি কি বলছো কি? আর আমি শুধু বিশ্বাস করি যে সুখ থাকে শুধুমাত্র একে অপরের পাশে দাঁড়িয়ে থাকাতে আর ভালোবাসার সঙ্গতির মধ্যে, টাকা পয়সার মধ্যে নয়। অবশেষে গ্রামে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলো, আর সবাই জানলো যে ভালোবাসার আর সৎকর্মই প্রকৃত মূল্যবোধ। বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের গল্পটি? যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। ধন্যবাদ।